গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে কিনা মানচিত্র ও স্কেল, সেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম। অর্থাৎ গত ক্লাস কিন্তু আমরা এই মানচিত্র থেকে শুরু করেছিলাম। সেখানে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম, সেগুলি কি কি তোমাদের মনে আছে? ভেরি গুড। আমরা কিন্তু গত ক্লাসে মানচিত্রের ধারণা এবং মানচিত্র যে ইতিহাস কিভাবে তৈরি হয়েছে, প্রথম কে তৈরি করেছেন ইত্যাদি সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছি, তাই না? আজকে কিন্তু আমরা আহ, মানচিত্র কোন কোন বিষয় থাকতে হয়, অর্থাৎ একটা সম্পূর্ণ মানচিত্র হতে গেলে কোন কোন বিষয় মানচিত্রের মধ্যে থাকবে এবং মানচিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে কিন্তু জানবো। তবে মানচিত্রের শ্রেণীবিভাগ এটি আজকে পুরোটা জানবো না, আজকের অর্ধেক জানবো এবং পরবর্তী ক্লাসে অর্ধেকটা আমরা শেষ করব। দেখো, আজকে তো আমরা মানচিত্র মধ্যে কি কি থাকে সেটা জানবো, তার আগে গত ক্লাসের পড়া দেখি তোমাদের কেমন মনে আছে। আচ্ছা কেউ বলো তো আমাকে, যে পৃথিবীর ছোট প্রতিরূপ কি? ভেরি গুড, সবাই জানো যে গ্লোব। দেখো, মানচিত্র আর গ্লোব এই দুটি জিনিস কি এক? এক না, তাই না? মানচিত্র কিন্তু দ্বারা আমরা কোনো স্থানের কি করতে পারি, নিখুঁত বর্ণনা পেতে পারি। কিন্তু গ্লোব দ্বারা আমরা উপরে উপরে একটা ধারণা তৈরি হতে পারে, কিন্তু সেই স্থানের ভূমিরূপ থেকে শুরু করে উদ্ভিদ থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে সেগুলো কিন্তু আমরা এই গ্লোবের সাহায্যে দেখতে পাই না, তাই তো? গ্লোবের সাহায্যে আমরা সমগ্র পৃথিবীকে একটা দেখতে পাই এবং স্থলভাগ জলভাগ সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়, তাই না? অপরদিকে মানচিত্র কিন্তু দ্বিমাত্রিক উপস্থাপিত মানচিত্র, যেখানে কি অক্ষাংশ থাকবে, দ্রাঘিমাংশ থাকবে এবং মানচিত্রের বিষয়বস্তুকে কিন্তু বোঝা যাবে। দেশ, মহাদেশ বা কোনো ছোট ক্ষেত্রফলযুক্ত অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু মানচিত্র প্রযোজ্য, তাই না? তাহলে আমাকে বলো তো, মানচিত্র কাকে বলে এক কথায়? বলো। একদমই তাই, যে নির্দিষ্ট স্কেল থাকবে, এছাড়া অভিক্ষেপ অনুসারে সমতল কাগজের উপরে সমগ্র পৃথিবীর কিছু অংশের দ্বিমাত্রিক যে উপস্থাপনা, যার সাহায্যে কি হয় যে বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির উপস্থাপন করা সম্ভব হয়, তাকে আমরা এক কথায় কি বলবো, মানচিত্র। দেখো, মানচিত্র অভিক্ষেপ এই কথাটাও কিন্তু তোমরা শুনেছো। বলো তো মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? বলো। একদমই তাই, যে গাণিতিক এবং জ্যামিতিক নিয়মের দ্বারা নির্দিষ্ট স্কেলে পৃথিবী অথবা পৃথিবীর কোনো ছোট স্থান যখন কাগজের উপর দ্বিমাত্রিক উপস্থাপনা করা হয়, তখন তাকে কি বলা হয় না, মানচিত্র অভিক্ষেপ। অর্থাৎ ইংলিশ কি, ম্যাপ প্রজেকশন, তাই না? আচ্ছা, এবারে এই যে মানচিত্র ইতিহাস, বলতো প্রথম যে মানচিত্র তৈরি হয়েছিল সেটা কিন্তু প্রায় ৩,০০০ বছর পুরনো। কাকে কেন্দ্র করে? মিশরের রাজস্ব আদায়কে কেন্দ্র করে কিন্তু সেই ম্যাপ তৈরি হয়েছিল। কিন্তু সেটাকে আমরা মানচিত্র হিসেবে ধরি না। কেন ধরি না? কারণ সেই মানচিত্রে কিন্তু নির্দিষ্ট স্কেল, দিক বা মানচিত্র অভিক্ষেপ এগুলো কিন্তু কিছুই ছিল না। নর্মালি ধরো তুমি পাহাড় পর্বতে ঘুরতে গেছো, তুমি তোমার চোখের সামনে যে জিনিসটা দেখছো সেটাকে দেখে তুমি ছবি আঁকলে। আমরা কিন্তু সেখান থেকে ধারণা তৈরি করতে পারলাম যে এখানে পাহাড় রয়েছে, এখানে জলাভূমি রয়েছে, এখানে উদ্ভিদ রয়েছে, কিন্তু আমরা তার সম্পর্কে কি বিশদ জানতে পারবো? জানতে পারবো না, তাই না? ফলে এই যে তুমি দেখে দেখে ছবিটা আঁকছো যার কোনো নির্দিষ্ট স্কেল নেই, আয়তন নেই, অক্ষাংশ দ্রাঘিমাংশ নেই, তাহলে সেটা কিন্তু স্কেচ পরিণত হবে। মানচিত্র কিন্তু তখন তাকে আমরা বলবো না। মানচিত্র যখন হবে তখন তার নির্দিষ্ট দিক থাকবে, তার হেডিং থাকবে। এটা আমরা পড়বো আজকের ক্লাসে, এই যে কোন কোন বিষয়গুলো মানচিত্রে থাকতেই হয়। তাও আমি তোমাদের বলে দিলাম যে মানচিত্রের হেডিং থাকবে, অর্থাৎ শিরোনাম থাকবে। আর কি থাকবে? নির্দিষ্ট দিক থাকবে, আহ, দিক নির্ণয়ের জন্য ব্যবস্থা থাকবে, স্কেল থাকবে, এগুলো কিন্তু মানচিত্রে থাকতেই হয়, তাই তো? আচ্ছা, আধুনিক মানচিত্রবিদ্যার পথিকৃৎ কারা কারা মনে আছে? আধুনিক মানচিত্রবিদ্যার পথিকৃৎ কারা কারা? বলো।
ভেরি গুড। অ্যারিস্টটল, এরাতোস্থেনিস, টলেমি, এগুলো সবই কিন্তু এই যে গ্রিসের এগুলো কি না ভূগোলবিদ বা দার্শনিক বলা হয় এদের। এই দার্শনিকগুলি কিন্তু এই ম্যাপ বা মানচিত্রের পথিকৃৎ। দেখো এই যে টলেমি তোমরা নামটা শুনলে, টলেমি কিন্তু পৃথিবীতে প্রথম মানচিত্র প্রস্তুত করেন। অর্থাৎ মানচিত্র হওয়ার জন্য স্কেল, দিক সবকিছুর প্রয়োজন। তাহলে সেই দিকগুলো নির্ণয় করে টলেমি কিন্তু প্রথম প্রকৃত যে মানচিত্র সেটি তিনি প্রকাশ করেছিলেন। আচ্ছা, এবারে দেখো, উম, তোমরা এই মানচিত্র পড়ার সময় দেখেছো যে অ্যাটলাস শব্দটার কথা। অ্যাটলাস কি? অ্যাটলাস হলো কিন্তু মানচিত্র সংকলিত নতুন একটি বা পুস্তক। অ্যাটলাস গ্রিকের একজন সম্রাট ছিলেন, তার নাম ছিল অ্যাটলাস। মার্কেরার ছিলেন একজন, মার্কেরার তিনি কি, তিনি তৎকালীন গ্রিক অ্যাটলাসের নাম অনুসারে অ্যাটলাস শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে অ্যাটলাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? মার্কেটর। তবে থেকে কিন্তু এই বইয়ের নাম হয়ে আসছে অ্যাটলাস, যেখানে কিন্তু বিভিন্ন জায়গার ম্যাপ, তোমাদের নিশ্চয়ই অ্যাটলাস বই রয়েছে, সেখানে ম্যাপ দেখা যায় বা আর কি দেখা যায়, বিভিন্ন স্থানের ম্যাপ দেখা যায়, তাই না? সে ছোট স্থান হোক, বড় স্থান হোক, কোনো এশীয় মহাদেশ হোক, তাই তো? আচ্ছা, আমাকে বলো তো কেউ যে কার্টোগ্রাফি কাকে বলে বা কার্টোগ্রাফি কি? বলো। একদমই তাই। যে বিশেষ বিদ্যার সাহায্যে মানচিত্র সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয় থাকে, তাকে আমরা কি বলবো? কার্টোগ্রাফি। আর এই মানচিত্র বিদ্যা যিনি রপ্ত করেছেন বা যিনি এই মানচিত্র বিদ্যায় দক্ষ, তাকে কি বলা হয়? কার্টোগ্রাফার। ভেরি গুড। তাহলে গত ক্লাসে কিন্তু আমরা জাস্ট এইগুলি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, তাই তো? আচ্ছা, এরপরে আজকে আমরা কি জানবো যে মানচিত্র কোন কোন বিষয় থাকবে এবং মানচিত্রের শ্রেণীবিভাগ। এছাড়া মানচিত্র কিভাবে তৈরি করা হয় এটাও কিন্তু আমরা জানবো। দেখো তোমাদের বইতে কিন্তু রয়েছে মানচিত্র কিভাবে তৈরি হয়। দেখো, প্রথমে যে স্লাইডটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো মানচিত্র কিভাবে তৈরি হয়। বিভিন্ন পদ্ধতিতে কিন্তু মানচিত্র তৈরি হয়। দেখো এই যে মানচিত্র, কি কি পদ্ধতি? কোনো অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে চেন, ফিতে, কম্পাস ইত্যাদির মাধ্যমে জরিপ করে সংশ্লিষ্ট অঞ্চলের মানচিত্র তৈরি করা হয়। ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র এভাবেই তৈরি, দিক নির্দেশ করা হয়েছে। তাহলে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা কি? নিশ্চয়ই তোমরা পড়েছো। বলো, টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ জানো? আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি। টোপোগ্রাফিক্যাল মানচিত্র হচ্ছে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ হচ্ছে বৃহৎ স্কেলের একটি মানচিত্র, যার সাহায্যে আমরা কোনো একটি নির্দিষ্ট স্থানের জনবসতি, তাছাড়া পথঘাট, খাল, বিল বা নদ নদী বা জলাভূমি ইত্যাদি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারি। তাহলে আগেকার দিনে কি হতো না, বা সার্ভে অফ ইন্ডিয়া কি করতো? সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু কোনো স্থানের টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরির সময় সেই অঞ্চলের চেন, ফিতে, ক্যাম্পাস ইত্যাদি দ্বারা কিন্তু সেই জায়গাটাকে জরিপ করতো। ঠিক আছে? এবং সংশ্লিষ্ট অঞ্চলের মানচিত্র তৈরি করা হতো। দ্বিতীয় পদ্ধতি কি? সংশ্লিষ্ট অঞ্চলে ফটোগ্রাফ তুলে মানচিত্র তৈরি করা হয়। ধরো যে অঞ্চলে আমি মানচিত্র তৈরি করব সেই অঞ্চলের ফটোগ্রাফি তোলা হয়, ফটো তুলে মানচিত্র প্রস্তুত করা হয়। তবে ৩ নম্বরটা সব থেকে জনপ্রিয়। বর্তমানে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তোলা হয়। এই মানচিত্র অনেক বেশি নিখুঁত এবং তথ্য নির্ভর। দেখো এই যে কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হলো মহাকাশে পাঠানো এক ধরনের যন্ত্র বা যাতে সেন্সার বা ক্যামেরা লাগানো থাকে, যে কিন্তু অনবরত পৃথিবীর ছবি তোলে। পৃথিবীর এই যে ছবি তুলছে এটা কিন্তু ডিজিটালি, অর্থাৎ সংখ্যা তথ্য হিসেবে, এবং সেটি যখন কম্পিউটারে আসে তার মাধ্যমে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে কিন্তু বলা হয় কি? কম্পিউটারের মাধ্যমে বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মানচিত্র তোলা, তাই না? এবং তার একটি নাম কিন্তু রয়েছে। কি বলতো তার নাম? স্যাটেলাইট ইমেজ। নাম শুনেছো তোমরা? তোমরা ক্লাস 10-এ পড়বে এটা, যে স্যাটেলাইট ইমেজ কাকে বলে, ব্যবহার কি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে মানচিত্র কিভাবে তৈরি করা হয়? যদি বলে বর্তমানে কিভাবে মানচিত্র তৈরি করা হয়, পরীক্ষায় খুব আসে এটা। তখন তোমরা কি বলবে? যে বর্তমানে কৃত্রিম উপগ্রহ থেকে কিন্তু প্রাপ্ত যে
আহ, তথ্য রয়েছে তার সাহায্যে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা হয়। এবং এই মানচিত্রের ফলে কিন্তু কি সুবিধা হয়, বেশি নিখুঁত হয় এবং তথ্য নির্ভর হয়। অর্থাৎ কোন জায়গায় আমি একটা স্যাটেলাইট থেকে বা উপগ্রহ থেকে ছবি তুললাম, সেটা কিন্তু নিখুঁত হয়, কারণ সেটা কিন্তু বাস্তবসম্মত। আর কি সুবিধা হয়, দেখো পৃথিবীর অনবরত কিন্তু ছবি তুলছে বা কোনো একটি স্থানে ছবি তুলছে এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। তাহলে যেসব অঞ্চল দুর্গম, যেখানে মানুষ পৌঁছতে পারে না, সেই সব অঞ্চলেরও কিন্তু ছবি তোলা হয়, যার থেকে আমরা তথ্য বিশ্লেষণ করতে পারি এবং জায়গা সম্পর্কে পরিচিত হতে পারি। পারি তো? আবার কি হয়, ধরো কোথাও একটা স্থানের ভূমিরূপ হঠাৎ করে পরিবর্তন ঘটছে বা বনভূমির একটা পরিবর্তন ঘটছে, তাহলে এই পরিবর্তন ধরা পড়বে কিভাবে? কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। কারণ কৃত্রিম উপগ্রহ কিন্তু অনবরত পৃথিবীর ছবি তুলছে। 1 মাস বা 5 মাস বা 1 বছরের ছবি, আগের ছবির সাথে যদি আমি এখনকার ছবি তুলনা করি, তাহলে যদি কিছু চেঞ্জেস আসে সেটা কিন্তু খুব সহজেই এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ধরা পড়ে। তাহলে বর্তমানে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কিন্তু সব থেকে বেশি পৃথিবীর ছবি বা মানচিত্র প্রস্তুত করা হয়। আচ্ছা, এরপরে কি রয়েছে? মানচিত্র কোন কোন বিষয় থাকতেই হবে। দেখো, আগে আমি কয়েকটা বিষয় তোমাদের জানিয়ে দিই, যেগুলো মানচিত্র তৈরিতে কিন্তু থাকতেই হবে। তোমরা ডান দিকের ছবিটা সকলে লক্ষ্য করো। দেখো, এটা হলো একটা মানচিত্র। এর ভিতরে একটা দেখো রয়েছে মানচিত্র, ছোট্ট কোন একটা স্থানের মানচিত্র, বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে এই মানচিত্রতে কি কি থাকতে হবে? প্রথমেই থাকতে হবে শিরোনাম, অর্থাৎ মানচিত্রটি কোন এরিয়া বা কোথাকার মানচিত্র, কিসের মানচিত্র, সেটা কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত কি? স্কেল। মানচিত্র তৈরির সময় নির্দিষ্ট একটি স্কেল থাকে, সেই স্কেল থাকতে হবে। নাম্বার 3 নম্বর কি? অভিক্ষেপ। অভিক্ষেপ কি? অভিক্ষেপ দ্বিমাত্রিক যে উপস্থাপনা, অর্থাৎ দ্রাঘিমাংশ আর অক্ষাংশ। দেখো এই জন্য দাগ রয়েছে না? অর্থাৎ অভিক্ষেপ অর্থাৎ দ্বিমাত্রিক উপাদান। আচ্ছা, সাংকেতিক চিহ্ন অবশ্যই থাকতে হবে। যেমন কোনো একটি স্থানে ধরো সাংকেতিক চিহ্ন, ধরো নদী বা রাস্তা বোঝাতে আমরা কি করি? নদী বোঝাতে নীল রং, রাস্তা, পাকা রাস্তা কিন্তু সোজা লাল রং, আবার কাঁচা রাস্তা লাল ডট ডট রং। তাই না? এই যে সাংকেতিক চিহ্ন, সেগুলো কিন্তু একটা ম্যাপে অবশ্যই থাকে বা মানচিত্রে অবশ্যই থাকে। সূচক বা নির্দেশক। সূচক বা নির্দেশক কি? মানচিত্রে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহৃত হয়, তার যথাযথ ব্যাখ্যার জন্য কিন্তু এই সূচক বা নির্দেশকগুলি ব্যবহার করা হয়। অর্থাৎ মানচিত্রে অনেকগুলো রকম জিনিস রয়েছে। ধরো, সেটাকে আমরা ছোট একটা ইন্ডেক্স করে পাশে লিখে দিলাম যে এই লাল দাগটা রাস্তা, ডবল যে কালো দাগ এবং কাটা সেটা হচ্ছে রেলগাড়ি বা রেল চলাচল করে। এরকম ভাবে এই ক্ষুদ্র সূচক বা নির্দেশক চিহ্ন কিন্তু দিতে হয়। আর কি থাকে না? দিক নির্দেশ রেখা। অর্থাৎ ম্যাপটি, তোমরা যে কোনো ম্যাপ দেখবে তোমাদের বইতে লেখা থাকে, দেখবে উপরের দিকে উত্তর লেখা থাকে। তো তাহলে এই দিক নির্দেশ কিন্তু প্রতিটা ম্যাপেই থাকে। যেগুলো প্রকৃত মানচিত্র তাতে কিন্তু দিক নির্দেশ আর যে বিষয়গুলো বললাম এবং স্কেল, শিরোনাম, এগুলো কিন্তু প্রতিটি থাকবেই। তাহলে তোমরা জানলে যে একটা মানচিত্রে কোন কোন বিষয় থাকে। তাহলে প্রথমে আমরা কি দেখবো? শিরোনাম। যে অঞ্চল বা দেশের মানচিত্র অঙ্কন করা হবে তার নাম ও মানচিত্র উপস্থাপনের মূল বিষয়বস্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ ধরো তুমি পশ্চিমবঙ্গ একটা ম্যাপ এঁকেছো, পশ্চিমবঙ্গের ম্যাপ এঁকে মানচিত্র এঁকেছো, এবং সেটা কিসের মানচিত্র? পশ্চিমবঙ্গে তো অনেক কিছু হতে পারে, জলভূমি হতে পারে, নদ নদী হতে পারে, স্বাভাবিক উদ্ভিদ হতে হতে পারে, তাছাড়া ভূমির ব্যবহার হতে পারে, রাস্তাঘাট হতে পারে। তাহলে তোমাকে কিন্তু হেডিং করতে হবে পশ্চিমবঙ্গ এবং নিচে লিখতে হবে যে ম্যাপটা তুমি আঁকছো। যেমন এই দেখো, এখানে লেখা রয়েছে মানচিত্রে পশ্চিমবঙ্গের ভূমির ব্যবহার দেখাতে এই শিরোনাম হবে। নাম কি হবে? পশ্চিমবঙ্গ। এবং তারপরে কি হবে? মূল বিষয়বস্তু কি হবে? ভূমির ব্যবহার। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোথায় কত কি ভূমি রয়েছে, সেই ভূমির ব্যবহার কিভাবে হচ্ছে সেটা দেখানো কিন্তু এই মানচিত্রের প্রধান উদ্দেশ্য। তাহলে প্রথমে যে নামটা থাকবে সেটা হলো কি ম্যাপের একদম উপরের দিকে শিরোনাম, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত কি দেখো, এই দেখো ম্যাপের উপরের দিকে থাকবে কিন্তু এরকম জায়গায় শিরোনাম, ইন্ডিয়া, ভারত। দ্বিতীয় হচ্ছে স্কেল। মানচিত্রে দুটি স্থানের দৈর্ঘ্য ও ভূমিভাগের
সেই দুটি স্থানের দৈর্ঘ্যের অনুপাতকে মানচিত্রে উপস্থাপনাকে ওই মানচিত্রে স্কেল ধরা হয়। অর্থাৎ বাস্তবে যে ভূমিভাগটার দূরত্ব, সেটা কিন্তু আমি পুরোটা দেখাতে পারি না, সেটা কিন্তু স্কেলের মাধ্যমে কিন্তু আমি এই মানচিত্রে দেখাচ্ছি। দুটি স্থানের দৈর্ঘ্য এবং ভূমিভাগের যে দূরত্ব, সেটাকে কিন্তু আমরা খুব সহজে মানচিত্রেতে স্কেলের মাধ্যমে দেখাতে পারি। এইরূপ দৈর্ঘ্যের অনুপাতকে তিনটি পদ্ধতি দিয়ে মানচিত্রে প্রদর্শন করা যেতে পারে। তাহলে এইরূপ যে মানচিত্র বা স্কেল লক্ষ্য করা যায়, তাতে কিন্তু তিনটি পদ্ধতিতে মানচিত্র প্রদর্শন করা হয়। কি কি সেই তিনটি পদ্ধতি? এক নম্বর যে পদ্ধতি রয়েছে দেখো, সেটি হলো রৈখিক পদ্ধতিতে, দ্বিতীয়ত বর্ণনার মাধ্যমে, এবং তৃতীয়ত হচ্ছে ভগ্নাংশের মাধ্যমে। ভগ্নাংশ মাধ্যমে অর্থাৎ আরএফ। দেখো এখানে একটা স্কেল রয়েছে, এই যে এখানে কিন্তু আরএফ অনুযায়ী দেওয়া, অর্থাৎ ভগ্নাংশের স্কেল দেওয়া। যেহেতু অনেক বড় ম্যাপ, ভারতের ম্যাপ পুরোটা, রৈখিক পদ্ধতি কি রৈখিক স্কেল, আর বর্ণনার মাধ্যমে কি বর্ণনামূলক স্কেল, ভগ্নাংশের মাধ্যমে ভগ্নাংশ স্কেল বা আরএফ বলে থাকি আমরা। তাহলে প্রথমত কি দাঁড়ালো, প্রথম যে থাকতে হবে ম্যাপ মানচিত্রে সেটা কি শিরোনাম, দ্বিতীয়ত কি স্কেল, ভেরি গুড। তাহলে স্কেল যে মানচিত্র প্রদর্শন করা হয় সেটা কয় ভাগে থাকে? তিন ভাগে। কি কি? রৈখিক পদ্ধতিতে বা রৈখিক স্কেল, দ্বিতীয় হচ্ছে বর্ণনামূলক স্কেল, এবং তৃতীয় হচ্ছে ভগ্নাংশ স্কেল বা কি আরএফ। এই তিনটে কিন্তু টোটাল স্কেল। আচ্ছা, এরপরে কি আছে দেখবো। মানচিত্র অভিক্ষেপ। তোমরা সকলেই জানো মানচিত্র অভিক্ষেপ কি, গত ক্লাসে ওইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, যার ইংরেজি অর্থ কি ম্যাপ প্রজেকশন। অপেক্ষিক হলো রৈখিক পদ্ধতিতে মানচিত্রের সমক্ষরেখা ও দ্রাঘিমারেখা, সরি, তাহলে দ্রাঘিমারেখা আর অক্ষরেখার উপস্থাপনায় কিন্তু অ্যাকচুয়ালি কি বলা হয় না, অভিক্ষেপ। দেশ, মহাদেশ, সমগ্র পৃথিবী অথবা পৃথিবীর যে কোনো অঞ্চলের বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্দেশ করতে কিন্তু ব্যবহার করা হয় মানচিত্র অভিক্ষেপ। দেখো কোন স্থানের আমরা সঠিক আহ, যে অবস্থান তা নির্ণয় করবো কি করে? অক্ষাংশ থাকবে আর দ্রাঘিমাংশ থাকবে। ঠিক তেমনি পৃথিবীর কোনো একটি স্থানে, দেখো এই যে স্থান, এই স্থানটা আমার ধরো প্রকৃত, এই যে একটা স্থান আমি লাল ডট দিলাম, এই স্থানের আমি অবস্থান পৃথিবীর ঠিক কোন জায়গায় আমি কি করে বুঝবো? দেখো এখানে রয়েছে অক্ষরেখা, এইগুলো আর এইগুলো কি রেখা? দ্রাঘিমারেখা। এবং এই অক্ষরেখায় দ্রাঘিমারেখার কিন্তু মান রয়েছে, তাই না? উত্তর দিকে ৩৭.৫ ডিগ্রি উত্তর, দক্ষিণ দিকে ৩৭.৫ ডিগ্রি দক্ষিণ, ৬৬.৬০ ডিগ্রি উত্তর, ৬৬.৬০ ডিগ্রি দক্ষিণ, এরকম মান রয়েছে। 0 ডিগ্রি থেকে শুরু হয়। তাহলে সেই মানগুলি দ্বারা কিন্তু আমরা পৃথিবীর কোনো স্থানের সঠিক যে অবস্থান সেটা জানতে পারি। তাহলে কি কি দাঁড়ালো বিষয়, আমরা কি কি জানলাম বলো? প্রথমে জেনেছি কি মানচিত্র থাকতেই হবে শিরোনাম, দ্বিতীয় কি থাকতে হবে? দ্বিতীয় কিন্তু থাকতে হবে স্কেল, তৃতীয় কি থাকতে হবে? তৃতীয় থাকতে হবে কিন্তু মানচিত্র অভিক্ষেপ, তাই তো? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো, 4 নম্বর দিক। মানচিত্রকে একটি নির্দিষ্ট দিক অনুযায়ী কিন্তু বিন্যস্ত করা হয়। তোমরা বইতে তোমাদের যে ম্যাপ থাকে দেখবে, প্রতিটা ম্যাপে কিন্তু এরকম ম্যাপের এরকম স্থানে বা এরকম স্থানে কিন্তু এরকম অ্যারো দিয়ে কিন্তু নিচে লেখা আছে কি না, নর্থ বা উত্তর, তাই তো? তাহলে সবসময় ম্যাপের কিন্তু একটি নির্দিষ্ট দিক থাকে। প্রতিটা ম্যাপেই কিন্তু উপরের দিকটা যে অংশ, সেটাকে আমরা কি বলবো? উত্তর দিক। সকল মানচিত্র প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অভিক্ষেপ আঁকা হয়। সেক্ষেত্রে অঙ্কিত দ্রাঘিমারেখা উত্তর ও দক্ষিণ দিক নির্দিষ্ট হয়। তো যদি এটা ম্যাপের উত্তর দিক হয়, তাহলে এটা ম্যাপের কোন দিক হবে? উল্টো দিকটা দক্ষিণ দিক। আর এই দিকটা ডান দিকটা কি হবে? পূর্ব দিক। এবং বাঁ দিকটা হবে কিন্তু পশ্চিম দিক। প্রতিটা ম্যাপের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এবং মানচিত্র তৈরির সময় কিন্তু এরকম একটি অ্যারো দিয়ে, আর নিচে কি লেখা থাকে, নর্থ বা উত্তর দিকটা হচ্ছে উপরের দিক। দ্রাঘিমারেখার দ্বারা নির্দেশিত উত্তর দিক হলো প্রকৃত উত্তর বা ভৌগোলিক উত্তর। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অভিক্ষেপে মানচিত্র আঁকা সম্ভব না হলে সেক্ষেত্রে মানচিত্রের সুবিধাজনক স্থানে উত্তর দিক নির্দেশকারী একটি রেখা অঙ্কন করা হয়। দেখো আমি মানচিত্র আঁকতে গিয়ে ধরো আমার এই স্থানে জায়গা পেলাম না,
তাহলে আমি কিন্তু এই দিকেও কিন্তু সেই দিক নির্দেশক যে অ্যারোটা সেটা দিয়ে নিচে কিন্তু লিখতে পারি নর্থ। তাই তো বলেছে এখানে নাকি যে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অভিক্ষেপ মানচিত্র আঁকা সম্ভব না হলে তাহলে কিন্তু আমরা কি করি না, মানচিত্রের সুবিধাজনক স্থানে উত্তর দিক নির্দেশকারী একটি রেখা অঙ্কন করি। তাহলে এই যে রেখাটাকেই বলছে উত্তর দিক নির্দেশকারী রেখা। তাহলে আমরা কি কি দেখলাম, যে মানচিত্র থাকতে হবে শিরোনাম, তারপরে স্কেল, মানচিত্র অভিক্ষেপ, তারপরে দেখলাম কি দিক, এরপরে আমরা দেখব সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন কি? দেখো, আলোক চরিত্রের ন্যায় মানচিত্রের বিভিন্ন ভূপৃষ্ঠের সময় ভৌগোলিক উপাদানের উপস্থাপনা সম্ভব হয় না। তাই উদ্দেশ্য অনুযায়ী প্রয়োজনীয় ভৌগোলিক উপাদানগুলিকে কতকগুলি অর্থবহ সাংকেতিক চিহ্নের সাহায্যে কিন্তু উপস্থাপনা করা হয়। তাহলে পৃথিবীর এমন কিছু কিছু জিনিস আছে যেটা আমরা পড়েছিলাম যে ট্রু কালার ফলস কালার কম্বিনেশন, পড়েছিলে তোমরা? তোমরা জানো না, যাই হোক, তোমরা ক্লাস 10 এ উঠলে পড়বে কিন্তু এটা, হ্যাঁ। ট্রু কালার কম্পোজিশন, ফলস কালার কম্পোজিশন, অর্থাৎ যে কৃত্রিম পদ্ধতিতে ছবি তোলা হয়, প্রকৃত কালার যেটা রঙে হয় সেটাকে কিন্তু বলা হয় ট্রু কালার। যেমন তোমার নদীকে দেখাবে নীল, উদ্ভিদকে দেখাবে সবুজ, এরকম কৃষিকাজকে দেখাবে হলুদ, এরকম, ঠিক আছে? ঠিক তেমনি এই যে আলোকচিত্রের ন্যায় মানচিত্র প্রস্তুত করা হয় বা ভূপৃষ্ঠে বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলিকে উপস্থাপনা করা হয়, তার উদ্দেশ্যে কিন্তু কি প্রয়োজনীয় ভৌগোলিক উপাদানগুলিকে কতগুলি অর্থবহ সাংকেতিক চিহ্নের সাহায্যে কিন্তু উপস্থাপনা করা হয়ে থাকে। এবারে এই অর্থবহ সাংকেতিক চিহ্নগুলি কি কি সেগুলো আমাদের জানতে হবে, তাই তো? দেখো, প্রথমে রয়েছে, দেখো, নদী। সাংকেতিক চিহ্নের কয়েকটি উদাহরণ: নদী, নদী খাতের রাস্তা, অচিহ্নিত নদী, খাল, তখন কিন্তু এইভাবে দেখানো হয়। এই যে এইগুলো উপরের গুলো, নদীর পাড়, সোপান, ধাপযুক্ত বা 3-6 মিটার বেশি খাড়া ঢালকে কিন্তু এইভাবে দেখানো হয়। এছাড়া কি না, সোপান, জালপূর্ণ খাতসহ শুষ্ক নদী, দ্বীপ ও প্রস্তর সহ নদী, জোয়ার নদী, বিভিন্ন ভাবে কিন্তু দেখানো হয়। নিমজ্জিত চড়া, জলাভূমি, নলবন, এই দেখো এটাকে কিন্তু নলবন হিসেবে দেখানো হয়। আর এগুলো কি? জোয়ার, নিমজ্জিত চড়া, বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা কিন্তু ম্যাপের মধ্যে প্রতিস্থাপনা করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে, দেখো, নির্দেশিকা বা সূচক। এই নির্দেশিকা কি? মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলি যথাযথ ব্যাখ্যার জন্য নির্দেশিকা বা সূচক কিন্তু ব্যবহার করা অত্যন্ত জরুরি। অর্থাৎ এরকম ম্যাপের পাশে কিন্তু এরকম ইন্ডেক্স থাকে। সেই ইন্ডেক্সে দেখানো হয়, এই যে ধরো এটা, এটা কি? এটা রেল লাইন। তাহলে এখানে কিন্তু দেওয়া থাকে এরকম ভাবে, এমন লেখা থাকে এখানে কি রেল লাইন। এটা কি? কাঁচা রাস্তা। এখানে ইন্ডেক্স করে লেখা থাকবে কি না কাঁচা রাস্তা। এটাকেই কি বলা হচ্ছে? না নির্দেশিকা বা সূচক, ইন্ডেক্স বা কি। মানচিত্র ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলি যথাযথ ব্যাখ্যার জন্য কিন্তু নির্দেশিকা বা সূচক ব্যবহার করা অত্যন্ত জরুরি। গ্রিডের উপস্থাপনা, সঠিক অবস্থান নির্ণয়ের জন্য সামরিক ক্ষেত্রের প্রয়োজনে ভারতীয় জরিপ বিভাগ, তার নাম কি সার্ভে অফ ইন্ডিয়া। তোমরা মনে রাখবে এই যে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়, অর্থাৎ হেডকোয়ার্টার কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে। এই সার্ভে অফ ইন্ডিয়ার আমাদের শাখাও কিন্তু একটা আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে। সেই শাখাটা কোথায় জানো? পশ্চিমবঙ্গের কোথায় সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে, শাখা রয়েছে? কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু রয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার একটি শাখা। এই সার্ভে অফ ইন্ডিয়ায় কিন্তু টোপোগ্রাফিক্যাল যে মানচিত্র সেগুলো কিন্তু সবই প্রস্তুত করে। তাহলে সেখানে কি থাকে? সঠিক কি জরিপ থাকে, অর্থাৎ এছাড়া এই যে গ্রিড করা হয় না, ভাগ করা হয়, সেগুলো যেমন সম্মিলিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করেছে,
অন্যথায় মানচিত্রে অবস্থান নির্ধারণে অভিক্ষেপই যথেষ্ট। আচ্ছা, অভিক্ষেপটা কি তোমরা জেনে গেছো ইতিমধ্যে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, দ্বিমাত্রিক উপাদানগুলি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট স্থান কোথায় রয়েছে বা মানচিত্রের অবস্থান কোথায় সেটা জানার জন্য কিন্তু অভিক্ষেপ যথেষ্ট। কিন্তু গ্রিড কি? গ্রিড হচ্ছে যে জরিপ বিভাগ গ্রিড গ্রিড সমন্বিত ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটি প্রকাশ করেছে। তাহলে এক কি হলো নির্দেশিক সূচক, আর দুই কি হলো গ্রিডের উপস্থাপনা। টোটাল আমরা ছটা বিষয় সম্পর্কে কিন্তু জানলাম। এই ছটা বিষয় কি? এই যে ছটা বিষয় তোমরা জানলে, এই ছটা বিষয় কিন্তু প্রতিটা মানচিত্রতে থাকতে হবে। প্রকৃত যে মানচিত্র তাতে কিন্তু এই ছটা বিষয় থাকে। কি কি তাহলে বলো আবার? স্কেল, আচ্ছা, শিরোনাম, এক স্কেল, দুই শিরোনাম, তিন নম্বর হচ্ছে মানচিত্র অভিক্ষেপ, চার নম্বর হচ্ছে দিক, পাঁচ নম্বর হচ্ছে সাংকেতিক চিহ্ন, ছ নম্বর হচ্ছে নির্দেশিক সূচক, আর সাত নম্বর কি গ্রিডের উপস্থাপনা। ঠিক আছে, এই কটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। স্টুডেন্ট, এরপরে দেখো রয়েছে মানচিত্রের শ্রেণীবিভাগ। দেখো, মানচিত্রের স্কেল এবং উপস্থাপনা বিষয়বস্তু উদ্দেশ্য অনুযায়ী মানচিত্রকে কিন্তু প্রধান দুটি ভাগে বা দুটি শ্রেণীতে বিন্যস্ত করা যায়। কি কি? এক হচ্ছে স্কেলের ভিত্তিতে, দ্বিতীয় হচ্ছে কিন্তু উপস্থাপনার বিষয়বস্তুর ভিত্তিতে। এবারে মানচিত্র শ্রেণীবিভাগ ক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, মৌজা মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, আরো অনেক রকম কিন্তু মানচিত্র হয়ে থাকে। সেই ভাগগুলোকে আমরা কিভাবে ফেলবো? দেখো, আহ, মানচিত্রের শ্রেণীবিভাগ থেকে প্রথমে আমরা দুটো ধাপ দেখলাম। কি কি? স্কেলের ভিত্তিতে এবং দুই নম্বর কি উপস্থাপনার বিষয়বস্তুর ভিত্তিতে। এবারে স্কেলের ভিত্তিতে আমরা কিভাবে মানচিত্র ভাগ করব? দুই ভাগে। কি? এক হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এবারে ক্ষুদ্র স্কেলের মানচিত্রে কিন্তু বৃহৎ অঞ্চল দেখানো হয় এবং বৃহৎ অঞ্চলের মানচিত্রে কিন্তু কম অঞ্চল দেখানো হয়। এরকম ভাবে বৃহৎ স্কেলের মানচিত্রকে কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা যায়। দেখো, ভালো করে দেখো, বৃহৎ স্কেলের মানচিত্রকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, প্ল্যান, আর হচ্ছে মৌজা মানচিত্র। তাহলে স্কেলের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? বৃহৎ আর ক্ষুদ্র। বৃহৎকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? ভূবৈচিত্র্য সূচক, প্ল্যান, আর মৌজা মানচিত্র। অপরদিকে ক্ষুদ্র স্কেলের মানচিত্রকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। অ্যাটলাস ম্যাপ, মানচিত্র অ্যাটলাস, এবং তোমাদের বইতে যে রয়েছে অ্যাটলাস, সেই অ্যাটলাস বই যে মানচিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এবং আরো একটা মানচিত্র হয়, সেটা হচ্ছে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ। সেটাও কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্রে তৈরি হয়। ঠিক আছে, এবারে দেখো উপস্থাপনার বিষয়বস্তুর ভিত্তিতে কিন্তু প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, সরি চার ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাকৃতিক মানচিত্র, যার মধ্যে কি থাকবে? উদ্ভিদ থাকতে পারে, বিভিন্ন ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত যে প্রাকৃতিক জিনিসগুলো সেগুলো থাকে। থিমেটিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, আর সাধারণ সংকল্প সূচক মানচিত্র। এই চারটি কিন্তু উপস্থাপনের বিষয়বস্তুর মধ্যে পড়ে। এই যে প্রাকৃতিক মানচিত্র, থিমেটিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, এর মধ্যে কিন্তু এই যে তোমার রাজনৈতিক ম্যাপ ভারতের, ঠিক আছে, ভারতের বনভূমির ম্যাপ, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ম্যাপ, ভারতের রাস্তাঘাট, ভারতের রেলপথ, এগুলো কিন্তু সবই এই উপস্থাপনার বিষয়বস্তুর ভিত্তিতে কিন্তু মানচিত্র যে রয়েছে তার মধ্যে কিন্তু আসবে। আমরা আজকে কেবলমাত্র মানচিত্রের শ্রেণীবিভাগ থেকে স্কেলের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ এবং এই বৃহৎ স্কেলের যে মানচিত্রের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র অবধিই কিন্তু পড়বো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আর যে বিষয়গুলো রয়েছে যেমন প্ল্যান, মৌজা মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, এগুলো পরের ক্লাসে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো আজকে স্কেলের ভিত্তিতে মানচিত্র শ্রেণীবিন্যাস। বৃহৎ স্কেলের মানচিত্র, লার্জ স্কেল ম্যাপ, কি বলছে? যে মানচিত্র ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থান বা অঞ্চলের ভৌগোলিক উপাদান সমূহকে বিশদভাবে উপস্থাপনে সক্ষম, সেই রূপ মানচিত্রকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। তাহলে কি জানালো? যে মানচিত্র ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থান, ধরো তুমি থাকো কলকাতায়, কলকাতায় কোথায় থাকো? ধরো কলকাতায় তুমি থাকো যাদবপুরে। এই যাদবপুর অঞ্চলটুকুর যে ম্যাপ বা একটা ছোট্ট মৌজার যে ম্যাপ, সেই ম্যাপটা প্রস্তুত করা হয় এই বৃহৎ স্কেলের মাধ্যমে। কি হয়? সেই বিভিন্ন উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলিকে বিশদভাবে উপস্থাপনা সক্ষম যে মানচিত্র, তাকে কি বলা হয়? বৃহৎ স্কেলের মানচিত্র।
এই সকল মানচিত্রে ভগ্নাংশের স্কেলে বা লবের অনুপাতে হারের পরিমাপ কম হয়। তাহলে কি আর থাকে না এইসব স্কেলে? তাহলে কি হয় না, এই সকল মানচিত্রে ভগ্নাংশ স্কেলের লবের অনুপাতে অনুপাতে হারের অনুপাত কম হয়। অর্থাৎ উপরে কি হয়, কম হয়, নিচে কি হয়, বেশি হয়। লবের থেকে হারের অনুপাত কম হয়। মানচিত্রের ১ একক পরিসর বিশিষ্ট স্থানে ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থানের বিষয়বস্তুর বিশদভাবে উপস্থাপনা করা সম্ভব হয়। বিশদভাবে দেখো, যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, তারপরে তোমার মৌজা ম্যাপ, প্ল্যান বা কোনো স্থানের প্রকল্পের নকশা তৈরি করতে কিন্তু এই বৃহৎ স্কেলের মানচিত্র উদাহরণ। তাহলে বৃহৎ স্কেলের মানচিত্র কোনগুলি? বৃহৎ স্কেলের মানচিত্র সেগুলি যেগুলি অল্প স্থানে আমি সেটাকে দেখাতে পারছি, বা সেই অল্প স্থানের বিষয়বস্তু দিয়ে আমি পরিলক্ষিত করতে পারছি। দেখো, এই যে এটা হচ্ছে লার্জ স্কেল অর্থাৎ বৃহৎ স্কেলের ম্যাপ। ছোট্ট একটি অঞ্চলের একটা ভৌগোলিক উপাদানগুলোকে বিশদভাবে তুলে ধরা হয়েছে। অপরদিকে এটা স্মল স্কেল, অনেকটা অঞ্চল, দেখো কতটা রাস্তা রয়েছে, অনেক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ভূমিরূপ ইত্যাদি অনেকটা জায়গা যখন থাকে, তখন তাকে আমরা কি বলবো বলতো? না, স্মল স্কেলের মানচিত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃহৎ স্কেলের মানচিত্র কি। দেখো, এরপরে এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এটাও কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্র। ভূবৈচিত্র্য মানচিত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট। তাহলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি নামে পরিচিত? টোপোগ্রাফিক্যাল শিট বা টোপোশিট নামে পরিচিত। এই মানচিত্র বৃহৎ স্কেলে আঁকা হয় যাতে ভূমিরূপ, নদ নদী, এছাড়া উদ্ভিদ, প্রকৃতি, প্রাকৃতিক ও জনবসতি, পথঘাট, খাল, সেতু, যোগাযোগ ব্যবস্থা, টেলিগ্রাফের লাইন প্রভৃতি যে সাংস্কৃতিক উপাদান সমূহগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতীক চিহ্ন বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে মানচিত্রে উপস্থাপনা করা হয়। ধরো এরকম একটা মাপ থাকবে, সেখানে এই যে লাল দাগটা দেখো তোমরা, এগুলো কি? এগুলো সব কিন্তু হলো পাকা রাস্তা। ঠিক আছে? আবার এই যে কালো দাগটা দেখো গেছে, এটা কি? এটা রেলপথ। ছোট ছোট দেখবে লাল লাল ঘর মতো রয়েছে, এগুলো কি? এগুলো কিন্তু জনবসতি। এইভাবে আহ, ভূবৈচিত্র্য বা টোপোশিটে কিন্তু বিভিন্ন সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্নের মাধ্যমে কিন্তু সাংস্কৃতিক যে উপাদান সমূহ সেগুলো কিন্তু উপস্থাপনা করা হয়ে থাকে। প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে মানচিত্রে প্রদর্শিত অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মাধ্যমে পারস্পরিক সম্পর্কও কিন্তু প্রকাশিত হয়। তাহলে কি দাঁড়ালো? যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অপর নাম কি? টোপোশিট। এই টোপোশিটের মাঝখানে বা টোপোশিটকে একটু বৃহৎ স্কেলের মানচিত্র, যেখানে নদ নদী, নদ নদী থেকে শুরু করে সেই স্থানের ভূমিরূপ, এছাড়া রাস্তাঘাট, জনবসতি, বিভিন্ন প্রাকৃতিক উপাদান কিন্তু উপস্থাপিত করা হয়ে থাকে। সেটাকে কি বলবো আমি? না, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তাহলে এক কথায় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? সেটা যদি তোমাদের পরীক্ষায় আসে তখন কি বলবে? দেখো, বলবে যে যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট অভিক্ষেপে ও নির্দিষ্ট পরিসরে বিভিন্ন ভূপৃষ্ঠের অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয়, তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। খুব ভালো করে পড়বে এটা, যে বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলা হয়? নির্দিষ্ট স্কেল থাকবে, অভিক্ষেপ থাকবে, নির্দিষ্ট পরিসরে বিস্তীর্ণ অঞ্চলের প্রতীক চিহ্নের মাধ্যমে চিত্রায়িত করা থাকবে, সেটাকে আমরা কি বলবো? না, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এবারে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? সাধারণ মানচিত্র অপেক্ষা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হবে। এক, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোশিটের কতকগুলি নির্দিষ্ট স্কেল থাকে। সেই স্কেলগুলো কি কি? 1:50,000, 1:25,000, আর কি থাকে? 1:250,000, এরকমও কিন্তু মানচিত্রের স্কেল থাকে। মূলত এই প্রধান তিনটি স্কেল থাকে বৃহৎ স্কেলে। কি কি? আমাদের যে সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে, সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই তিনটি স্কেলই প্রকাশিত করে, যার মধ্যে 1:50,000 এবং 1:25,000 সব থেকে বেশি ব্যবহার করা হয় মানচিত্রে, এই দুটো স্কেল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 2 নম্বর কি বৈশিষ্ট্য? সুনির্দিষ্ট স্কেলে আঁকা মানচিত্রগুলির
দ্রাঘিমা ও অক্ষরেখাগুলি বিস্তৃত নির্দিষ্ট থাকে। দেখো এই যে মানচিত্র, এর স্কেল কোনটা? এইটা। এর অক্ষাংশ দ্রাঘিমাংশ কোনটা? দেখো এটা দ্রাঘিমাংশ, আর এর পাশে যে দাগটা রয়েছে কিন্তু সেটা কিন্তু কি না অক্ষাংশ। প্রতিটা টোপোশিটে কিন্তু এটা থাকবেই। ৩ নম্বর, নিখুঁতভাবে জরিপ কার্যের মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই মানচিত্র আঁকা হয়। তাই টোপোশিট সার্ভে অফ ইন্ডিয়া কিভাবে তৈরি করে? যে জরিপ কাজ করা হয়, যে অঞ্চলটা টোপোশিট তৈরি হবে সেই টোপোশিট কিন্তু জরিপ করা হয় এবং প্রাপ্ত যে প্রাথমিক তথ্য তার ভিত্তিতে কিন্তু নিখুঁতভাবে এই মানচিত্র আঁকা হয়। বর্তমানে আকাশ চিত্র, যেটাকে আমরা এয়ার ফটোগ্রাফি বলি, এবং উপগ্রহ চিত্র, যেটাকে আমরা স্যাটেলাইট ইমেজ বলি, এর থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে মানচিত্রকে আরো পরিবর্তন ও পরিমার্জিত করা হয়েছে। আগে সার্ভে অফ ইন্ডিয়া যখন এগুলো ছিল না, কৃত্রিম উপগ্রহ ছিল না। আচ্ছা বলো তো, ভারতের এই যে কৃত্রিম উপগ্রহ কোত্থেকে ছাড়া হয়? মহাকাশ কেন্দ্র থেকে। তাহলে ভারতের যে মহাকাশ গবেষণাগার কেন্দ্র তার নাম কি? ইসরো। ভেরি গুড। ইসরো কবে প্রতিষ্ঠিত ছিল জানো? 1985 এ। আচ্ছা, তাহলে ইসরো কিন্তু প্রথম যে উপগ্রহটি চাঁদে পাঠিয়েছিল, আহ, বা মহাকাশে যে প্রথম উপগ্রহটা পাঠিয়েছিল তার নাম কি? কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। তাহলে আর্যভট্ট যে নাম দিয়েছিল সেটি কিন্তু মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ ভারত প্রেরিত করেছিল। বর্তমানে এর সাহায্যে কিন্তু যথেষ্ট পরিমার্জিত এবং পরিবর্তনশীল যে অংশ তার কিন্তু ম্যাপ প্রস্তুত করা হচ্ছে। ৪ নম্বর কি রয়েছে? স্কেল অনুযায়ী সমোন্নতি রেখার ব্যবধান ও অন্তর সুনির্দিষ্ট। আচ্ছা, ৫ কি রয়েছে দেখো, কোনো একটি ভৌগোলিক উপাদানের পরিবর্তে নির্বাচিত কিছু প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান মানচিত্রে স্থান পায়। সমোন্নতি রেখার সাহায্যে ভূমিরূপ এবং প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে অন্যান্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি উপস্থাপিত করা হয়। এই দেখো, এই যে অংশগুলো এগুলো কি? এগুলো কিন্তু হচ্ছে সমোন্নতি রেখা। কোন কালারে দেখানো হচ্ছে বলতো সমোন্নতি রেখা? এই ইয়েতে, মানচিত্রে বাদামি রঙে। তাহলে তোমরা মনে রাখবে সমোন্নতি রেখা কিন্তু মানচিত্রে বাদামি রঙে দেখানো হয় থাকে। ভূমিরূপের উচ্চতার জন্য, উচ্চতার কি পরিবর্তন ঘটছে বা উচ্চতা কতটা রয়েছে তা জানার জন্য কিন্তু এই সমোন্নতি রেখা ব্যবহার করা হয়ে থাকে রূপসীতে। ৬ নম্বর কি? প্রচলিত সাংস্কৃতিক চিহ্ন, প্রচলিত সাংকেতিক চিহ্ন সমূহের ব্যাখ্যা নির্দেশিকা বা লেজেন্ডের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে যে আমি সাংকেতিক চিহ্নগুলো দিচ্ছি সেটা ম্যাপের পাশে আমাকে লিখে দিতে হবে সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? এটাকে কিন্তু কি বলা হয়? ইন্ডেক্স বলা হয়। তাই না? তাহলে এইগুলো কিন্তু হলো কি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য। মনে থাকবে? আচ্ছা স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বৃহৎ স্কেলে আরো যে দুটো যে রয়েছে, যেমন মৌজা ম্যাপ, আর কি রয়েছে না প্ল্যান, এগুলো সম্পর্কে আলোচনা করব এবং অন্যান্য যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আজকের আমরা যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে একটু দেখে নেব। হ্যাঁ, ১ নম্বর তোমরাই বলো, বর্তমানে মানচিত্র কিভাবে তৈরি করা হয়? বর্তমানে বলো। ভেরি গুড। বর্তমানে কিন্তু এই কৃত্রিম উপগ্রহের দ্বারা ছবি তুলেই কিন্তু মানচিত্র তৈরি করা হয়। এটা নিখুঁত হয় বেশি। ঠিক আছে? ২ নম্বর, মানচিত্র কোন কোন বিষয় থাকতেই হবে? বলো। স্কেল থাকতে হবে, আর দিক থাকতে হবে, আর নির্দেশিকা থাকতে হবে, আর কি থাকতে হবে? সাংকেতিক চিহ্ন, গ্রিডের উপস্থাপনা ইত্যাদি কিন্তু সবই থাকতে হবে মানচিত্রের মধ্যে। ৩ নম্বর কি? স্কেলের ভিত্তিতে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বলো, খুব সহজ। স্কেলের ভিত্তিতে মানচিত্র কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, যেটা ক্ষুদ্র অঞ্চলকে বোঝানো হয় এবং বা উপস্থাপনা করা হয়। আর একটা হলো কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র, যেটি কিন্তু আবার বৃহৎ অঞ্চলকে একসাথে বোঝানো হয়। তাকে কি বলা হয় না ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এই দুটি ভাগ। বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ কি? বলো। টোপোশিট, যেটাকে আমরা কি বলি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এটা কিন্তু হলো বৃহৎ স্কেলের মানচিত্র। এছাড়া কি হবে আর? প্ল্যান হতে পারে, মৌজা ম্যাপ হতে পারে, এগুলো কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অপর নাম হচ্ছে কিন্তু টোপোসিট।
এই মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র। এর দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানের নদ নদী, জনবসতি, ভূমিরূপ সমস্ত বিষয় কিন্তু উপস্থাপনা করা হয়ে থাকে। তাকে আমরা কি বলবো? না, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, তাই তো? আচ্ছা, এরপরে দেখা রয়েছে 6 দাগ। মানচিত্র অভিক্ষেপ কাকে বলে বলো? ভেরি গুড, যে জ্যামিতিক ও গাণিতিক নিয়মের দ্বারা নির্দিষ্ট স্কেলে পৃথিবীর কোনো অংশ বা পৃথিবীর কোনো ক্ষুদ্র অংশকে যখন কাগজের উপর দ্বিমাত্রিক ভাবে উপস্থাপনা করা হয়, তখন তাকে বলা হয় মানচিত্র অভিক্ষেপ। ম্যাপ শব্দটির উৎস কি বলো? খুব সহজ, প্রথম ক্লাসে পড়েছিলে তোমরা এটা। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে কিন্তু ম্যাপ কথাটি এসছে, তাই তো? আচ্ছা, আচ্ছা, 8 নম্বর দেখো রয়েছে, জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখককে বলো? টলেমি, ভেরি গুড। তাহলে টলেমি হলো কিন্তু জিওগ্রাফিয়া বইটার লেখক, এবং তিনি কিন্তু প্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেছিলেন, তাই না? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।